অনেক দিনই ভাবছিলাম এই মানুষটার কথা তোমাদের বলা হচ্ছে না। এনার কথা তো বলা দরকার। এনার কথা না বললে বিজ্ঞানীদের ইতিহাস অসম্পূর্ণ থেকে যায়। কেন বলিনি? এই বিজ্ঞানীর বিচরণ এতটাই, আমি কিভাবে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। এমতাবস্থায় আনন্দবাজার পত্রিকার আমার অত্যন্ত প্রিয় এক সাংবাদিক, মূলত বিজ্ঞান বিষয়ে লেখালেখি করেন, পথিক গুহ মহাশয় আমার কাজের দরজাটা খুলে দিলেন। আমি গল্পটা শুরু করি এইভাবে। আবার তিনি সংবাদের শিরোনামে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS নামে যে কৃত্রিম উপগ্রহ মহাশূন্যে পৃথিবী প্রদক্ষিণ করে চলেছে 22 বছর ধরে, তাতে সম্প্রতি বিজ্ঞানীরা এক চমকপ্রদ পরীক্ষায় সফল হয়েছেন। কি করেছেন তারা? পদার্থের পঞ্চম অবস্থা তৈরি করেছেন। তোমরা জানো নাকি পদার্থের পঞ্চম অবস্থা? বলি শোনো। পঞ্চম অবস্থা সেটা কি বলি। পদার্থের 3 অবস্থার কথা আমরা সকলেই জানি: কঠিন, তরল আর বায়বীয় বা গ্যাসীয়, বরফ, জল আর বাষ্প। যেমন লোহা রুম টেম্পারেচারে কঠিন, 1538 ডিগ্রির ওপরে কিন্তু তা তরল। সে তরল ফুটিয়ে 2862 ডিগ্রির ওপরে নিয়ে গেলে লোহা বাষ্প হয়। এই হলো লোহার 3 দশা। এর বাইরে আর এক দশা আছে যার নাম প্লাজমা। এটার নাম তোমরা শুনেছ হয়তো, যা মেলে অনেক অনেক বেশি তাপমাত্রায়। প্লাজমা দশায় লোহার পরমাণু থেকে অনেক ঋণাত্মক তড়িৎ বিশিষ্ট ইলেকট্রনের কণার মধ্যে কয়েকটা কণা খসে পড়ে। ফলে লোহার পরমাণু তখন ধনাত্মক তড়িৎ বিশিষ্ট, ইলেকট্রন চলে গেছে, ধনাত্মক তড়িৎ বিশিষ্ট হয়ে যায়, স্বাভাবিক। তখন ধনাত্মক তড়িৎ বিশিষ্ট লোহার পরমাণু এবং ঋণাত্মক তড়িৎ বিশিষ্ট ইলেকট্রন কণা পাশাপাশি প্রবল বেগে ছোটাছুটি করতে থাকে। এই হলো লোহার প্লাজমা দশা বা চতুর্থ অবস্থা। সে নয় হলো তাহলে পঞ্চম। সে দশায় পদার্থের অবস্থা অভিনব। সবচেয়ে কম ঠান্ডা কোন তাপমাত্রা? তোমরা যারা ক্লাস 10-এ পড়ো, আজকে 10-এর জন্য গল্পটা বলছি, তোমরা জানো নাকি কম উষ্ণতার কোনো শেষ নেই? কোনো কিছুকে চাইলে যত খুশি ঠান্ডা করা যায়। তুমি বলবে না স্যার, ঠান্ডার একটা সীমারেখা আছে, আর সেটা হলো -273.15 ডিগ্রি সেলসিয়াস, 273.15 ডিগ্রি সেলসিয়াস। কোনো কিছুকে ওই -273.15 ডিগ্রি সেলসিয়াসের কম আর ঠান্ডা করা যায় না। হাজার চেষ্টা করলেও আর করা যায় না। সে কারণে ওই -273.15 ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় চরম শূন্য উষ্ণতা। তোমরা বলো ইংরেজিতে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, চরম শূন্য উষ্ণতা। এখন উষ্ণতা মানে পদার্থের অণু পরমাণুর ছোটাছুটি, বিকজ টেম্পারেচার ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ কাইনেটিক এনার্জি অফ দ্য অ্যাটমস অ্যান্ড মলিকুলস উইদিন দ্য সাবস্ট্যান্স। তাহলে অণু পরমাণুর ছোটাছুটি, যত বেশি তাপমাত্রা তত বেশি দৌড়দৌড়ি। চরম শূন্য উষ্ণতায় নিয়ে যেতে পারলে পদার্থের অণু পরমাণু স্ট্যাচু, নট নরণ নট চরণ, নরণ চরণ বন্ধ। একেবারে চরম শূন্য উষ্ণতায় কোনো পদার্থকে আমরা জানি নিয়ে যাওয়া যায় না। তার আগেই আমরা হাল ছেড়ে দিই, ওই অবধি পৌঁছতে পারি না। অনেক কাঠখড় পুড়িয়ে নিয়ে যাওয়া হয় চরম উষ্ণতার খুব কাছাকাছি, খুব কাছে। কত কাছে? 1 সেলসিয়াসের 100 কোটি ভাগের কয়েক ভাগ কাছে। 1 সেলসিয়াসের 100 কোটি ভাগের কয়েক ভাগ কাছে নিয়ে যেতে পারি, পুরো নয়।
চরম শূন্য উষ্ণতার অত কাছে নিয়ে যেতে পারলে কোনো কোনো পদার্থের অণু পরমাণুর ওই পঞ্চম দশা দেখা যায় যদি ওইখানে পৌঁছতে পারি। পদার্থের পঞ্চম অবস্থা যে অভিনব তা একটু আগেই বলেছি। কেমন বিচিত্র তা একটু ব্যাখ্যা করা যাক পথিক বাবুর কথায়, আমার কথায় নয়। সে ব্যাখ্যার আগে এটা বলা দরকার যে বিশ্বব্রহ্মাণ্ডে এই ধরনের নিয়মকানুন মেনে কাজকর্ম হচ্ছে। এই ধরনের নিয়মকানুন মেনে বড়সড় বস্তুর বেলায় কাজ করে গ্র্যাভিটি, যার নিয়ম বলে গেছেন অ্যালবার্ট আইনস্টাইন, আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুর বেলায় খাটে কোয়ান্টাম মেকানিক্স, যার আমি কিছুই জানি না। দুঃখিত, সব যে সকলকে জানতে হবে এমন কোনো কথা নেই। যার বিচিত্র নিয়মাবলী একজন নয়, অনেক বিজ্ঞানী মিলে আবিষ্কার করেছেন গত শতাব্দীতে। পদার্থের পঞ্চম দশায় কোয়ান্টামের ওইসব অদ্ভুতুরে ভেলকিবাজি দেখা যায়। কিরাম? সেজন্য ওই দশা ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা তৈরি করার জন্য মুখিয়ে থাকেন। কেমন সেই ভেলকি? এই যেমন পঞ্চম দশায় পদার্থ পাত্রের গা বেয়ে আপনা আপনি পাত্রের বাইরে চলকে পড়তে পারে। ভাবতে পারো? আপনা আপনি নিজে উঠে বাইরে গিয়ে চলকে পড়তে পারে। তড়িৎ পরিবহনে সব পদার্থই কম বেশি বাধা দেয়। পদার্থের ওই পঞ্চম দশায় প্রায় বিনা বাধায় তা বিদ্যুৎ পরিবহন করে। আরও আশ্চর্যের ব্যাপার, পঞ্চম দশায় পদার্থের অনেক পরমাণু একাকার হয়ে সুপার অ্যাটমে পরিণত হয়। সুপার অ্যাটম মানে অনেক পরমাণু, কিন্তু তারা একই জায়গা দখল করে থাকে। পঞ্চম দশায় পদার্থের এমন সব কোয়ান্টাম ভেলকি দেখা যায় বলেই বিজ্ঞানীরা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন ল্যাবরেটরিতে সেটাকে বানিয়ে ফেলা। অনেক সাধ্য সাধনার পরে আমেরিকার কলোরাডো বিশ্ববিদ্যালয়ের দুই বিজ্ঞানী এরিক কর্নেল আর কার্ল ওয়াইম্যান তাদের ল্যাবরেটরিতে এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির হোলফগান কেটারলি তার ল্যাবরেটরিতে 1995 সালে পদার্থের ওই পঞ্চম দশা বানিয়ে ফেলেন। এত বড় সাফল্য যে 2001 সালে ফিজিক্সে নোবেল প্রাইজ দেওয়া হয় ওদের। সব কিছু তো চুকে বুকে যাওয়ার কথা 25 বছর আগে, 1995। তারপরেও কেন পৃথিবী প্রদক্ষিণকারী ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS মহাশূন্যে পদার্থের পঞ্চম দশা তৈরি করার চেষ্টা করল? হ্যাঁ, এই হলো বিজ্ঞান। শেষ হইয়াও হইল না শেষ। পৃথিবীতে পরীক্ষাগারে পদার্থের পঞ্চম দশা তৈরি করায় বড় বাধা গ্র্যাভিটি। এখানে গ্র্যাভিটি একটা পঞ্চম দশা তৈরি করার ক্ষেত্রে বিরাট বাধা হয়ে দাঁড়ায়। পৃথিবীর টান যা অণু পরমাণুর ক্রিয়া করে, ফলে ওই পঞ্চম দশা তৈরি করলেও সেটা হয় ভীষণ ট্রানজিয়েন্ট, ক্ষণস্থায়ী, টেকে মাত্র 1 সেকেন্ডের লক্ষ কোটি ভাগের 1 ভাগ সময়। মহাশূন্যে গ্র্যাভিটি প্রায় নেই বললেই চলে। তাই ওখানে পঞ্চম দশা তৈরি করার স্বাদ বিজ্ঞানীদের। ওই স্বাদ থেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা $10 কোটি খরচ করে বানিয়েছিল কুলড অ্যাটম ল্যাব। ওই পরীক্ষাগারে পদার্থের যে পঞ্চম দশা তৈরি করা গেছে তা টিকেছে মাত্র 1 সেকেন্ড। 1 সেকেন্ড মাত্র তার স্থায়িত্ব। কোল্ড অ্যাটম ল্যাবে যে দশা তৈরি হলো পদার্থে, তার নাম বোস আইনস্টাইন কনডেন্সড বা বোস কনডেন্সড। কে এই বোস? আর নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। প্রায় 10 মিনিট বলা হয়ে গেল, কার গল্প বলতে চলেছি নাম করিনি। সত্যেন্দ্রনাথ বোস বিশ্ববিজ্ঞানে এক উজ্জ্বল জ্যোতিষ্ক, পদার্থবিদ্যায় এক অবিস্মরণীয় নাম। আধুনিক বিজ্ঞান গবেষণা ভারতে আনার এক ভগীরথ হচ্ছেন এই সত্যেন্দ্রনাথ বোস। জন্ম তারিখ 1894 1 জানুয়ারি। মনে থাকবে নিশ্চয়ই, 1894 1 জানুয়ারি।
হিসেবে তার 125 বছর পূর্ণ হলো গত বছরে। আমরা অদ্ভুতভাবে নিষ্ক্রিয়, জানি না 125 বছর গত বছর পূর্ণ হয়ে গেল। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে নাসার বিজ্ঞানীদের পরীক্ষা প্রমাণ করেছে এখনও তিনি প্রাসঙ্গিক। বাবাকে সুরেন্দ্রনাথ, মা আমোদিনী, ঠাকুরদা অম্বিকাচরণ, ভিটে নদিয়া জেলার বড় জাগুলিয়া গ্রামে। 19 শতাব্দীতে নদিয়া ছিল প্রাচ্যবিদ্যার অন্যতম অধ্যয়ন কেন্দ্র। তার পাশাপাশি ইংরেজি শিক্ষায় মন দেয় বসু পরিবার। ফল হাতে নাতে অম্বিকাচরণ চাকরি পান ইংরেজ সরকারি দপ্তরে। বদলির চাকরি ছিল তার, দেশের নানা জায়গায় বদলি হতে হতো। মেরহট শহরে অ্যাকাউন্টেন্ট পদে চাকরিকালীন জীবনাবসান। অম্বিকাচরণ মারা যাওয়ার পরে বসু পরিবার বড় জাগুলিয়া ছেড়ে কলকাতায় আসে। কলকাতায় যে গন্তব্য হবে তা বুঝেছিলেন অম্বিকাচরণের বাবা। বাড়িও একটা কিনে রেখেছিলেন হেদুয়ার কাছে ঈশ্বর মিল লেনে, কিন্তু সে বাড়ির ভাড়াটেরা অন্যত্র চলে যেতে না চাওয়ায় বসু পরিবার উঠে গেলেন জোড়া বাগানের ভাড়া বাড়িতে কলকাতায়। অম্বিকাচরণের মতো সুরেন্দ্রনাথ ইংরেজি শিখে সরকারি চাকরিতে যোগ দেন। ইস্ট ইন্ডিয়া রেলওয়ের অ্যাকাউন্টেন্ট চাকরি। অগাধ পড়াশোনা তার, একদিকে প্রাচীন ভারতীয় সাহিত্য দর্শন, অন্যদিকে তেমনি মার্কস এঙ্গেলসের রচনা। সে মানুষটি আবার ইন্ডিয়ান কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের অন্যতম প্রতিষ্ঠাতা। নাম শুনেছ? আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের গল্প তোমাদের বলেছি। বেঙ্গল কেমিক্যালসের সমসাময়িক এই প্রতিষ্ঠান ইন্ডিয়ান কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস, যেটা সত্যেন বোসের বাবা কর্তৃক প্রতিষ্ঠিত। এটা মনে রাখবে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যালসের পাশাপাশি সুরেন্দ্রনাথের বিয়ে হয় ডাক সাইটে উকিল মতিলাল রায়চৌধুরীর মেয়ে আমোদিনীর সঙ্গে। তাদের 7 সন্তান, 6টা মেয়ে, 1 ছেলে। ছেলে সত্যেন্দ্রনাথ সকলের বড়। বাবা সুরেন্দ্রনাথ টের পেয়েছিলেন তার প্রথম সন্তান বিশেষ মেধাবী, সাহিত্য, ইতিহাস, ভূগোল তো বটেই, গণিতেও। বালকের মধ্যে এই বিষয়ে ব্যুৎপত্তি দেখে সুরেন্দ্রনাথ তা আরও বাড়াতে প্রয়াসী হলেন। অফিসে বেরোনোর আগে তিনি কঠিন কঠিন অঙ্ক দিয়ে চলে যেতেন সত্যেন্দ্রনাথকে, হোম টাস্ক। বালকের কাজ ছিল দুপুরবেলায় সিমেন্টের মেঝেতে চক দিয়ে সেসব অঙ্কের সমাধান বাহির করা। বালকের কাছে সেগুলো ছিল একটা খেলা। 5 বছর বয়সে সত্যেন্দ্রনাথকে ভর্তি করে দিলেন নর্মাল স্কুলে। সেই শিক্ষায়তন যেখানে কিছুদিন পড়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সুরেন্দ্রনাথ বাসস্থান বদলালে সেখান থেকে সত্যেন্দ্রনাথ ভর্তি হন ইন্ডিয়ান স্কুলে। সুরেন্দ্রনাথের মন ভরল না। ছেলে প্রচণ্ড মেধাবী, তার জন্য আরও ভালো স্কুল চাই। অবশেষে হিন্দু স্কুল। ছোটবেলা থেকেই দৃষ্টিশক্তির সমস্যা। সত্যেন্দ্রনাথ তাতে দমে যাওয়ার ছাত্র নয়। পাঠ্য বইয়ের বাইরেও পড়ার বিরাম নেই। মেধাবী ছাত্র, সব মাস্টারমশাইদের যা হয় ভীষণ প্রিয়। ওকে সবচেয়ে বেশি ভালোবাসতেন অঙ্কের স্যার উপেন্দ্রনাথ বক্সী। একবার তো অঙ্কের পরীক্ষায় তিনি ওকে 100-র মধ্যে 110 দিয়ে বসলেন। ব্যাপার কি? হেডমাস্টার রসময় মিত্রের প্রশ্নের উত্তরে উপেন্দ্রনাথ জানালেন ছাত্রটি 100 নম্বরে সব প্রশ্নের সমাধান তো করেছেই, উপরন্তু বিকল্প সব প্রশ্ন সেগুলোরও উত্তর বার করে দিয়েছে। প্রিয় ছাত্র সম্পর্কে শিক্ষকের ভবিষ্যৎবাণী। ও একদিন ফরাসি পিয়ের সিমো লাপ্পা কিংবা অগাস্টিন লুই কাউচির মতো প্রাতঃস্মরণীয় গণিতজ্ঞ হবে। 1908, কতই বা বয়স? 14 বছর। সত্যেন্দ্রনাথের এন্ট্রান্স অর্থাৎ স্কুলের পরীক্ষা শেষ। পরীক্ষা শুরুর ঠিক 2 দিন আগে বিপত্তি। সত্যেন্দ্রনাথের পক্স হলো, বসন্ত রোগ। পরীক্ষায় বসা হলো না। বসলেন পরের বছর, হলেন পঞ্চম। সংস্কৃত, ইতিহাস, ভূগোলে নম্বর খুব ভালো, কিন্তু তিনি পড়বেন তো বিজ্ঞান। সংস্কৃত, ইতিহাস, ভূগোল তো নয়, পড়বেন বিজ্ঞান। ভর্তি হলেন রাস্তার ওপারের কলেজ প্রেসিডেন্সিতে। সহপাঠী কারা? একবার নাম শুনে নেওয়া যাক। একজন উজ্জ্বল নক্ষত্র, জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, নিখিল রঞ্জন সেন, পুলিন বিহারী সরকার, মানিকলাল দে, শৈলেন্দ্রনাথ ঘোষ, অমরেশ চক্রবর্তী। 2 বছর পর সেই ব্যক্তি
সত্যেন্দ্রনাথের বিশিষ্ট বন্ধু যোগ দিলেন মেঘনাদ সাহা। পরে সম্ভব হলে ওনার গল্পও বলবো। 1909-এ যারা প্রেসিডেন্সি কলেজে ইন্টারমিডিয়েট ক্লাসে ভর্তি হলেন তাদের সম্পর্কে কেমিস্ট্রির প্রফেসর আচার্য প্রফুল্লচন্দ্র রায় তার আত্মচরিত গ্রন্থে লেখেন, সেই স্মরণীয় বছরে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হইল এক ঝাঁক মেধাবী ছাত্র, যাহারা পরবর্তীকালে গবেষণায় উল্লেখযোগ্য কৃতিত্ব অর্জন করিয়াছিল। তখন কলকাতা শহর উত্তাল, কেন বুঝতেই পারছো, 1908-09-10 সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ পরিকল্পনা ঘিরে চারদিকে স্বদেশী হাওয়া। ছাত্ররা যুবক আন্দোলনে দলে দলে যোগ দিচ্ছে, কেউ কেউ পড়াশোনা ছেড়ে। এদিকে বাবার কড়া নির্দেশ, আন্দোলনে সক্রিয় অংশ নিয়ে ব্রিলিয়ান্ট কেরিয়ার মাটি করা চলবে না। সত্যেন্দ্রনাথ আন্দোলনে মদত জোগালেন পরোক্ষে, কখনো বিপ্লবীদের গোপন চিঠি কুরিয়ারের কাজ করে, কখনো বা পুলিশ যাদের খুঁজছে তাদের লুকিয়ে রেখে। ভাবতে পারছো না কি কাজ করতো লুকিয়ে লুকিয়ে। পাশাপাশি চলতে থাকলো গরিব সন্তানদের নাইট স্কুলে পড়ানো, কারণ মনে আছে এক প্রত্যয়, দেশের প্রকৃত নাগরিক তৈরি করতে প্রয়োজন শিক্ষা। কারণ ছাত্রকার বুঝতে হবে তো, তিনিও তো একজন দেশপ্রেমিক প্রফুল্লচন্দ্র রায়। 1913 বিএসসি, 1915 এমএসসি, দুটো পরীক্ষাতেই সত্যেন্দ্রনাথ ফার্স্ট, মেঘনাদ সেকেন্ড। ফার্স্ট ক্লাস পাস সত্যেন বোস, ফার্স্ট ক্লাস সেকেন্ড। একবার মার্কশিটটা দেখে নেবে উইকিপিডিয়ায়। যে নম্বর পেয়েছিল এমএসসিতে সে নাম্বার আজও কেউ ভাঙতে পারেনি। কোনো পেপারে 94, কোনো পেপারে 97, কোনো পেপারে 98, এই নাম্বার মাস্টার ডিগ্রিতে পাচ্ছেন একজন মানুষ। একবার উইকিপিডিয়া তার নাম্বার দেখে নেবে, মেঘনাদ সেকেন্ড। তারপর বেকার, এরপরেও বেকার, ভাবা যায় না, এরপরেও বেকার। ওদিকে মায়ের কথায় এমএসসির ছাত্রাবস্থায় 20 বছর বয়সে উষাভতী ঘোষকে বিয়ে। তিনি নামী ডাক্তার যোগীন্দ্রনাথ ঘোষের একমাত্র মেয়ে। যোগীন্দ্রনাথ জামাই বাবাজিকে সাহায্য করতে চান, সত্যেন্দ্রনাথ রাজি নন শ্বশুর মশাইয়ের থেকে সাহায্য নিতে। অথচ তখন কেমন দিন ছিল, ধনী হবু শ্বশুরেরা মেধাবী ছাত্রদের নিজের টাকায় ইংল্যান্ড পাঠাচ্ছেন, যাতে সে ছাত্র আইসিএস পাশ করে দেশে ফিরে মেয়েকে বিয়ে করে। সত্যেন্দ্রনাথের সেসবে রুচি নেই, তিনি পিএইচডি করবেন। কার অধীনে? গণেশ প্রসাদ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় তাকে এনেছেন বারাণসী থেকে। এমএসসির পেপার সেটার, কঠিন কঠিন প্রশ্ন করতে পছন্দ করেন। ছাত্ররা উত্তর দিতে না পারলে যা পারেন তা বলে দেন। ছাত্রদের মাস্টারমশাইদেরও নিন্দা করতে ছাড়েন না। সত্যেন্দ্রনাথ গণেশ প্রসাদের সঙ্গে দেখা করলে তিনি এই ছাত্রের মাস্টারমশাইদেরও নিন্দা করলেন। সত্যেন্দ্রনাথের সঙ্গে বচসা হলো, পিএইচডি করা হলো না। সত্যেন্দ্রনাথ আর মেঘনাদ গিয়ে দেখা করলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, তার গল্প তোমাদের বলেছি, বাংলার বাঘ। আশুতোষ মুখোপাধ্যায়ের সাথে, কারণ ভাইস চ্যান্সেলর তখন আশুতোষ মুখোপাধ্যায়। এমএসসি ক্লাসে আধুনিক পদার্থবিজ্ঞান যা পাশ্চাত্য মাতাচ্ছে তার সঙ্গে পরিচিত হচ্ছে না ছাত্ররা, এই কথা তিনি বললেন। সেসব পড়ানোর শিক্ষকও নেই। সদ্য পাস করা এমএসসি যুবকরা আধুনিক পদার্থবিজ্ঞান পড়াতে চান। স্যার আশুতোষ রাজি, মাইনে তদানীন্তন সময় মাসে 125 টাকা। মেঘনাদ পড়াবেন কোয়ান্টাম থিওরি আর সত্যেন্দ্রনাথ রিলেটিভিটি। টেক্সট বই কোথায়, কোথা থেকে পড়াবেন? নেই তো। কোথায় রিসার্চ জার্নাল? প্রথম বিশ্বযুদ্ধের বাজারে ভারতে দুটোই অমিল। কিছুটা হলেও তা পাওয়া গেল শিবপুরে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর পিজে ব্রুলের কাছে। ভদ্রলোক জার্মানি থেকে ভারতে এসেছিলেন, একজন উদ্ভিদ বিজ্ঞানী। ভারতে গাছগাছরা নিয়ে গবেষণা করতে চাইছিলেন। যক্ষা রোগে কাবু হওয়ার পর মাঠে ঘাটে ঘুরে বেড়ানো বন্ধ হলে বিষয় বদলে ইঞ্জিনিয়ারিং ফিজিক্সে চলে আসেন। তার কাছে ছিল ম্যাক্স প্ল্যান, লুডভিগ বোল্টজম্যান, উইলহেম ভিয়েনের লেখা বই। সে বই পড়ে বোঝার জন্য মেঘনাদ এবং সত্যেন্দ্রনাথ জার্মান ভাষায় শিখে ফেললেন। ভাবা যায় 1919 সত্যেন্দ্রনাথ তখন মাত্র 25 বছরের যুবক। জেনারেল রিলেটিভিটি নিয়ে সারা পৃথিবীতে হইচই। অ্যালবার্ট আইনস্টাইনকে ধন্যী সত্যেন্দ্রনাথ আর মেঘনাদ মিলে স্পেশাল এবং জেনারেল রিলেটিভিটির মূল পেপারগুলো একত্রিত অনুবাদ প্রকাশ করলেন ইংরেজি ভাষায়। বিশ্বে প্রথম 1921 গড়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ফিজিক্সে রিডার পদে চাকরি পেলেন সত্যেন্দ্রনাথ বোস। ওখানে ছাত্র পড়াতেই 1924 সালে তার সেই জগৎ বিখ্যাত পেপার ঢাকা প্ল্যাঙ্কস ল অ্যান্ড লাইট কোয়ান্টাম
হাইপোথিসিস। প্রবন্ধটির ইতিহাস বড় বিচিত্র। বিশেষ ধরনের বস্তু থেকে তাপ বা এনার্জি বিকিরণের এক ফর্মুলা আবিষ্কার করেন ম্যাক্স প্ল্যাঙ্ক। ফর্মুলাটি অনেকের মনঃপুত হয়নি, অনেকে ওটা শোধরানোর চেষ্টা করেন। সত্যেন্দ্রনাথ প্ল্যাঙ্কের মতো সাবেক ধারণার সাহায্য না নিয়ে নতুন পন্থায় এনার্জি বিকিরণের ফর্মুলা উদ্ভাবন করেন। পেপারটি সত্যেন্দ্রনাথ প্রথম পাঠালেন ব্রিটিশ জার্নাল ফিলোসফিক্যাল ম্যাগাজিনে। পাঠিয়ে ছাপার জন্য অপেক্ষা করলেন 6টি মাস। 6 মাস পরে চিঠি এলো জার্নাল থেকে, বিশেষজ্ঞরা বাতিল করেছেন পেপার। এরপর মরিয়া হয়ে যে কাজটি করলেন সত্যেন্দ্রনাথ, শুনে দেখো কি সাহস আর কি অভিনব সে কাজ। 1924 সালের 4 জুন বাতিল পেপারটি। 1924-এর 4 জুন বাতিল পেপারটি সরাসরি পাঠিয়ে দিলেন আইনস্টাইনের বার্লিনের ঠিকানায়। জার্মানিতে পাঠিয়ে দিলেন আইনস্টাইনের বার্লিনের ঠিকানায়। সঙ্গে এই চিঠি। আপনার পড়ে দেখার ও মতামত জানার প্রত্যাশায় সঙ্গের নিবন্ধটি পাঠাতে প্রয়াসী হলাম। আমি যথেষ্ট জার্মান জানি না বলে পেপারটি জার্মানে অনুবাদ করতে পারলাম না। আপনি যদি এটা ছাপার যোগ্য বিবেচনা করেন তবে তা ছাপার ব্যবস্থা করে দেবেন, করে দিলে আমি কৃতজ্ঞ থাকব। যদি আপনার কাছে সম্পূর্ণ আমি অপরিচিত, তবু আপনাকে এ অনুরোধ করতে আমি দ্বিধাবোধ করছি না, কারণ আমরা সকলে আপনার ছাত্র। আপনার লেখাপত্র পড়েই আমরা উপকৃত হয়েছি। জানি না এখনো আপনার মনে আছে কিনা যে কলকাতা থেকে একজন আপনার অনুমতি চেয়েছিল রিলেটিভিটি বিষয়ে আপনার লেখা পেপারগুলি ইংরেজিতে অনুবাদ করার। আপনি রাজি হয়েছিলেন। বইটি প্রকাশিত হয়েছে। আমি জেনারেল রিলেটিভিটি বিষয়ে লেখা আপনার পেপারটি অনুবাদ করেছিলাম। এই চিঠি চলে গেল তার থিসিস পেপারের সাথে। জহুরি জহর চেনে তড়িঘড়ি চিঠির উত্তর দিলেন আইনস্টাইন। লিখলেন, আমি আপনার পেপারটি অনুবাদ করে ফিজিক্সের জার্নালে ছাপতে দিয়েছি। ওটা এক গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমি দারুণ খুশি। আর এই ছাপা পেপারের সঙ্গে আইনস্টাইন নিজের যে মন্তব্য জুড়ে দেন সেটা ছিল ঠিক এই রকম: বসুর উদ্ভাবন আমার মতে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি। এখানে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে তা দিয়ে আদর্শ গ্যাসের কোয়ান্টাম থিওরিতে পৌঁছানো যায়। আমি তা অন্যত্র দেখাবো। সত্যি সত্যেন্দ্রনাথের পেপার পাওয়ার হপ্তাখানেকের মধ্যে আইনস্টাইন এক পেপার পেশ করলেন প্রুশিয়ান একাডেমি অফ সায়েন্সে, যা সত্যেন্দ্রনাথের ওই বিখ্যাত প্রবন্ধের পরবর্তী ধাপ। ভাবা যায় না। ওই পেপারের সূত্রে পরের বছর 1925 সালে আরও 2-1টি পেপার লিখলেন আইনস্টাইন, যার মধ্যে দ্বিতীয়টিতে ওই বোস আইনস্টাইন কনডেন্সডের, যেটা প্রথমেই বলে শুরু করেছিলাম, বোস আইনস্টাইন কনডেন্সডের মতামত চলে এলো। সত্যেন্দ্রনাথ প্ল্যাঙ্কের সূত্র উদ্ভাবন করতে গিয়ে নতুন পথ খুঁজেছিলেন, নতুন সংখ্যায়ন প্রয়োগ করেছিলেন। এ সংখ্যায়নের এক বড় দিক হলো আলোককণা একটার পর একটার থেকে আলাদা নয়, হুবহু এক, তাহলে ওদের গোনার হিসেব পাল্টাতে বাধ্য। এই নতুন সংখ্যায়ন আইনস্টাইন প্রয়োগ করলেন বস্তু কণার ক্ষেত্রে। যা বেরিয়ে এলো তা বসু আইনস্টাইন সংখ্যায়ন, বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। অন্য একরকম স্ট্যাটিস্টিক্সের প্রবর্তন করেছিলেন এনরিকো ফেরমি এবং পল অ্যাড্রিয়েন মরিস ডিরেক। তার নাম ফেরমি ডিরাক স্ট্যাটিস্টিক্স। বিশ্বব্রহ্মাণ্ডে যত কণা আছে, সারা বিশ্বব্রহ্মাণ্ডে যত কণা আছে, তারা ওই 2 স্ট্যাটিস্টিক্সের কোনো একটাকে মানতে বাধ্য। 2 স্ট্যাটিস্টিক্সের সংখ্যায়নের বাইরে কোনো কণা থাকবে না। যেসব কণা বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স মানে তারা হলো বোসন, আর যেসব কণা ফেরমি ডিরেক্ট স্ট্যাটিস্টিক্স মেনে চলে তাদের বলা হয় ফেরমিয়ান। এই 2 ধরনের কণাই পৃথিবীতে আছে, বোসন আর ফেরমিয়ান। বোসন যারা মানে তারা ফেরমিয়ান মানে না, আর ফেরমিয়ান যারা মানে তারা বোসন মানে না। বোসন কণারা এক জায়গায় ঠাসাঠাসি করে থাকতে পারে, ফেরমিয়ানরা তা পারে না। গত শতাব্দীর 50-এর দশকের মাঝামাঝি সস্ত্রীক ডিরাক এসেছিলেন কলকাতায়। এক বক্তৃতার পরে ফিরছিলেন হোটেলে। গল্পটা শোনো, ভারী মজার। গাড়িতে পিছনের সিটে ডিরাক এবং তার স্ত্রী, সামনের সিটে ড্রাইভারের সিটে পাশে সত্যেন্দ্রনাথ। তিনি এক ছাত্রকে ডাকলেন তার পাশে বসতে। ডিরাক শশব ব্যস্ত, সামনের সিটে চাপাচাপি হবে দেখে। তা দেখে সত্যেন্দ্রনাথ হেসে বললেন, উই বিলিভ ইন বোস স্ট্যাটিস্টিক্স। আসলে বোস সংখ্যায়ন যারা মারে তারা ঠাসাঠাসি করে থাকতে পারে, সেই কথাটাই উনি
ফিরিয়ে দিলেন। কাকে? ওই কথাটাই তিনি ফিরিয়ে দিলেন ডেরিককে। বললেন উই বিলিভ ইন বোথ স্ট্যাটিস্টিক্স। না, নোবেল প্রাইজ তার জোটেনি। 2 স্ট্যাটিস্টিক্সে মোট 4 জন, বাকি 3 জন আইনস্টাইন, ফেরমি, ডিরাক, 3 জনেই নোবেল পেলেন না শুধু আমাদের বাংলার সত্যেন্দ্রনাথ বোস। যেমন জোটেনি সত্যেন্দ্রনাথ বসুর বন্ধু মেঘনাদেরও। এ ব্যাপারে ওরা দুজন আর এক সমসাময়িক চন্দ্রশেখর ভেঙ্কট রামনের চেয়ে একেবারে আলাদা। রামন জানতেন বড় আবিষ্কার শুধু করলেই হয় না, কিভাবে তার স্বীকৃতি আদায় করে নিতে হয়। শিল্পপতি ঘনশ্যাম দাস বিড়লার কাছে স্পেকট্রোগ্রাফ যন্ত্র কেনার টাকা চেয়েছিলেন এই যুক্তিতে যে তাহলে তিনি ভারতকে নোবেল প্রাইজ এনে দেবেন। শুধু তাই নয়, তার আবিষ্কারের পেপার তিনি নেচার জার্নালেতে ছাপতে পাঠিয়েছিলেন টেলিগ্রাম করে, পাছে তার ছাপার পেপার তার ছাপার আগে অন্যদের না ছাপা হয়ে যায়। ইংরেজিতে যাকে বলে অ্যাগ্রেসিভনেস, তা সত্যেন্দ্রনাথের চরিত্রে একেবারেই এই অ্যাগ্রেসিভনেস ছিল না। 1924 সালের অক্টোবরে 2 বছরের স্টাডি লিভে বিদেশে গিয়েছিলেন তিনি। সাধ ছিল আইনস্টাইনের অধীনে গবেষণার। হায়, তিনি জীবনে কখনো পিএইচডি ছাত্র নেননি, তার অধীনে গবেষণা। প্যারিসে কয়েকজনের ল্যাবরেটরিতে কাজ করে এবং বার্লিনে কয়েকজনের সুখ্যাতি পেয়ে ফিরতে হয়েছিল সত্যেন্দ্রনাথকে। হয়নি আইনস্টাইনের সাথে কাজ করা। চিঠিপত্রে তিনি বারবার আইনস্টাইনকে মাস্টার বলে সম্বোধন করতেন। ডিড দ্য মাস্টার লেট হিম ডাউন? প্রশ্নটা বারবার উঠেছে। সত্যেন্দ্রনাথের একমাত্র জীবিত ছাত্র এখনও যিনি আছেন তিনি হচ্ছেন বিজ্ঞানী পার্থ ঘোষ। এ ব্যাপারে বলেছিলেন আইনস্টাইন এমন পদক্ষেপ করেছিলেন যা বিজ্ঞানের জগতে নজিরবিহীন। সত্যেন্দ্রনাথের দ্বিতীয় পেপার আইনস্টাইন, যেটা তিনি জার্মানে অনুবাদ করে ছাপান, জুড়ে দিয়েছিলেন। কি জুড়ে দিয়েছিলেন? একটা ফুটনোট। সত্যেন্দ্রনাথকে না জানিয়েই ওই ফুটনোট আইনস্টাইন লিখে দিয়েছিলেন বসুর নতুন সম্ভাব্যতা সূত্র ভুল। লিখেছিলেন আইনস্টাইন বসুর নতুন সম্ভাব্যতা সূত্র, ব্র্যাকেটে লেখা আছে যা বসু সংখ্যায়ন থেকে আলাদা, এটা ভুল। ওই ফুটনোট সহযোগেই ছাপা হয় পেপার। ওই মন্তব্যটি প্রায় পেপারটিকে হত্যা করার সামিল। এই প্রসঙ্গে নিজের এক অভিজ্ঞতার কথা শুনিয়েছেন পার্থ ঘোষ এবং সেটি পথিকবাবু লিখেছেন, আমি তোমাদের পড়ে শোনাই। একদিন স্যারের বাড়ি গেছি, তিনি আমাকে বললেন এক গোপন কথা শোনাবেন। কি? আমি উৎসুক। স্যার বন্ধ করলেন দরজা জানলা, তারপর আমাকে ফিস ফিস করে বললেন, আজ তোকে যা বলছি তা আর কাউকে বলিস না। কথা দিলাম আমি কাউকে বলবো না। কিন্তু কি ব্যাপার? স্যারের আবিষ্কৃত সংখ্যায়নে একটা সংখ্যা 4 এসেছিল, সেটা হবে 8। স্যার মানে আইনস্টাইন। সত্যেন বোস বলছেন সংখ্যাটা 4 এসেছিল, সেটা হবে 8। কেন হবে তার ব্যাখ্যাও স্যার দিয়েছিলেন। হবে এ কারণে আলোককণার স্পিন ঘূর্ণনের মতো একটা ব্যাপার আছে, তোমরা ক্লাস 11-এ গিয়ে পড়বে। এখন আলোককণা দুভাবে ঘুরতে পারে। 1, আলোককণা যেদিকে ছুটছে সেদিকেই ঘোরা। 2, যেদিকে ঘুরছে তার উল্টো দিকে ঘোরা। তাই 4-এর বদলে 4 × 2 8 হবে। স্পিন দুভাবে হতে পারে। ও স্যারের বিখ্যাত পেপারটি দেখার পর আইনস্টাইন তা পাল্টে দেন। স্যার আমাকে বললেন, বুড়ো ওটা কেটে দিলে পরে আলোককণার স্পিন পরীক্ষায় ধরা পড়ে। আমি স্যারকে বললাম, আলোককণার স্পিন ধরা পড়ার পর কেন আপনি আইনস্টাইনকে বললেন না যে আপনি ঠিক? তাহলে তো আলোককণার স্পিনের পূর্বাভাস দেওয়ার জন্য আপনার কৃতিত্ব স্বীকৃত হতো। তার উত্তরে সত্যেন বোস কি বললেন জানো? কে বার করেছে তাতে কি যায় আসে রে, বেরিয়েছে তো, এটাই বড় কথা। কি বার করেছে বড় কথা নয়। সত্যি চোখে জল চলে আসে। এই সমস্ত মানুষ বাংলায় জন্মেছেন আর আমরা অভাগারা সেই সায়েন্স নিয়ে পড়েছি, কিছুই করতে পারিনি। কে বার করেছে এটা বড় কথা কি, বেরিয়েছে এটাই বলেছেন পার্থবাবু। একটা কথা অনেকে ভাবতে পারেন এসব কথা বলে আমি সেদিন স্যারকে দেওয়া প্রতিজ্ঞা ভেঙেছি। তা হয়তো ভেঙেছি, পার্থবাবু বলছেন, তবে প্রতিজ্ঞা ভঙ্গের কারণও আছে। পরে দেখেছি স্যার তার পেপারে যে ব্যাখ্যা দিয়েছিলেন তা ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছে। সুতরাং আমার প্রতিজ্ঞা অর্থহীন। স্যার যেদিন আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন তার অনেক বছর পর আমি কাল্টিভেশন অফ সায়েন্সের লাইব্রেরিতে বসে জার্নাল ঘাঁটছিলাম। হঠাৎ আমার হাতে এলো 1931 সালে প্রকাশিত ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্সে সিভি রামন এবং এস ভাগবন্তমের লেখা এক পেপার। এই জুটি ব্যাখ্যা করেছেন আলোককণার স্পিনের পরীক্ষামূলক প্রমাণ।
আমি অবাক হয়ে ভাবলাম, এ পেপার কি স্যার দেখেননি? এ পেপার প্রকাশিত হওয়ার পরেও তো স্যার আইনস্টাইনকে বলতে পারতেন যে আইনস্টাইন নন, তিনিই ঠিক। আসলে কি জানেন, স্যার প্রচণ্ড শ্রদ্ধা করতেন আলবার্ট আইনস্টাইনকে। হ্যাঁ, তা ঠিক। ওই শ্রদ্ধাকে বিজ্ঞানী অমল কুমার রায়চৌধুরী তুলনা করেছেন মহাভারতের বর্ণিত একলব্যের গুরু দ্রোণাচার্যের প্রতি শ্রদ্ধা। তাই আজকের আমার গল্প স্যারের আসো হেডিং বিজ্ঞানে এক একলব্য। ঠিক যেমন দ্রোণাচার্যকে আঙুল কেটে উপহার দিয়েছিল একলব্য, সেই একলব্য হচ্ছে সত্যেন বোস। সত্যি নিজের প্রাণটা বিসর্জন দিয়েছিলেন অ্যালবার্ট আইনস্টাইনের কাছে। নোবেল প্রাইজ সত্যেন্দ্রনাথ না পেতে পারেন, তবে বিশ্বব্রহ্মাণ্ডের দু জাতের মধ্যে এক জাতের কণার নামের ভেতরে বোসন হিসেবে তিনি চিরটা কাল অমর হয়ে থাকবেন। কেমন ছিলেন মানুষটা? তার পরিবারের দুজন মানুষের সঙ্গে কথা বলা হয়েছিল। পথিকবাবু বলেছেন, একটু শুনে নাও। সত্যেন্দ্রনাথের বড় ছেলে রথীন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথের বড় ছেলে রথীন্দ্রনাথ প্রয়াত হয়েছেন 2015 সালে। ছোট ছেলে রমেন বসু বললেন, বিজ্ঞান তপস্বী বলতে যা বোঝায় তা ছিলেন বাবা। পড়াশোনা নিয়ে কথা খুব কমই হতো। আমি তখন যাদবপুর ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। আমাদের একটা সাবজেক্ট ছিল হায়ার ম্যাথমেটিক্স, কঠিন লাগছিল। তা বলায় একদিন বলেছিলেন, বইটা নিয়ে আয় তো। 5 ঘন্টা ধরে পড়ালেন, কি গভীর জ্ঞান দিয়ে বোঝালেন, আমি মন্ত্রমুগ্ধ। ছাত্রছাত্রীদের ভিড় লেগে থাকতো। ছাত্রছাত্রীরা যেন ওর ছেলে মেয়ে, দেখে বোঝার উপায় নেই। আমাদের ভাই বোনেদের পড়াশোনার সব সময় খবর রাখতেন, কিন্তু বসিয়ে পড়াতেন না। বাড়িতে আড্ডা লেগে থাকতো, শিল্প, সাহিত্য, দর্শনের আড্ডা। যারা কৃতি মানুষ হয় তারা তো শুধুমাত্র বিজ্ঞান নয়। কে বলেছে সাহিত্যের মানুষ? বিজ্ঞানের মানুষ যা সাহিত্য জানে, সাহিত্যের মানুষ কি পাত্তা করতে পারবে? পারবে না। বিজ্ঞান, সাহিত্য, দর্শন সবের আড্ডা। অতুল বসু, যামিনী রায়, বিষ্ণু দে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সব দিকপাল দিকপাল মানুষের যাতায়াত লেগে থাকতো। অন্নদা শঙ্কর রায়, এরা যেন সব ছিল বাড়ির লোক। সেই আড্ডায় বাড়ির ছোটরাও কিন্তু যোগ দিতে পারত। বললেন নওল কিশোর মিত্র। নওল কিশোর মিত্রকে সত্যেন্দ্রনাথের নাতি, বড় মেয়ে নীলিমা মিত্রর ছেলে। জামাইয়ের অকাল মৃত্যুর পরে মেয়েকে সন্তান সমেত নিজের কাছে রেখেছিলেন সত্যেন্দ্রনাথ। নীলিমার ছেলে নওল কিশোর শোনালেন দাদুকে একেবারে কাছ থেকে দেখার কাহিনী। তিনি তখন শিবপুরে বি কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন। একবার ক্যালকুলাস পেপারে ফেল করে গেছেন। বাড়িতে চিঠি এলো। খবর পেয়ে দাদু মোটে দুঃখ পেলেন না, আমাকে বললেন ক্যালকুলাস বইটা আনতো। আমি বই আনার পরে ক্যালকুলাসের আদ্যনারী নক্ষত্র বোঝাতে শুরু করলেন। আমি দেখলাম ক্লাসে এভাবে পড়ানো হয়নি। ইঞ্জিনিয়ারিং পাস করে আমি সিএসসিতে চাকরি করতাম। ইমার্জেন্সি কলের উত্তরে যেতে দেরি হলে দাদু বলতেন, তাড়াতাড়ি যা, ট্রান্সফরমারে জল ঢুকে সব বরবাদ হয়ে যাবে। বিয়ের পর আমার স্ত্রী রিসার্চ করতেন বালিগঞ্জ সায়েন্স কলেজে। নওল কিশোর মিত্র বলছেন, বালিগঞ্জ সায়েন্স কলেজে এক্সপেরিমেন্ট সেরে বাড়ি ফিরতে প্রায় ওর রাত 8টা-9টা বেজে যেত। একদিন দাদু আমাকে ডেকে বললেন, ওকে একটা স্কুটি কিনে দে। তখন 1970-এর দশকের গোড়া। সে যুগে একজন গৃহবধূ কর্মস্থল থেকে স্কুটি চালিয়ে বাড়ি থেকে কর্মস্থলে যাতায়াত করছেন, এই মানসিকতা তদানীন্তন সময় সত্যেন বসুর ছিল। এই হচ্ছেন সত্যেন বোস। 2009 সালে কলকাতায় নানা বক্তৃতা দিতে আমন্ত্রিত হয়েছিলেন। বোস আইনস্টাইন কনডেন্সড প্রথম তৈরির সাফল্যে নোবেল পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী ওলফগান কেটারলি বক্তৃতার ফাঁকে একবার গিয়েছিলেন 22 নম্বর ঈশ্বর মিল লেনে সত্যেন্দ্রনাথ বৃত্তের বাড়িতে, সত্যেন্দ্রনাথ বসুর বাড়িতে। স্লিপ অফ টাং। কুয়াশা ঢাকা সেই সকালে ওকে স্বাগত জানিয়েছিলেন সত্যেন্দ্রনাথের বড় ছেলে রথীন্দ্রনাথ। তখন তিনি জীবিত ছিলেন বসু পরিবারের আরও অনেকে। রথীন্দ্রনাথের স্ত্রী বেণুদেবী, তার মেয়ে নন্দিনী প্রিয়দর্শিনী, তার ছেলে সিদ্ধার্থ এবং সত্যেন্দ্রনাথের 2 নাতি নওল কিশোর ও অসীম রায়। ওদের সঙ্গে আলাপচারিতায় আমেরিকান বিজ্ঞানী কেটারলি খুঁটিয়ে জানতে চাইলেন গবেষণার বাইরে সত্যেন্দ্রনাথের জীবন। বিশেষ কোনো শখ ছিল তার? গান গাইতেন, ধ্রুপদী না লঘুসঙ্গীত? রথীন্দ্রনাথ পেশায় ইঞ্জিনিয়ার শুনে জানতে চাইলেন, আপনার বাবা কখনো এলিমেন্টারি সায়েন্সে আপনাকে আসতে বলেননি? রথীন্দ্রনাথ জানালেন, আমাদের ভাই বোনদের পড়াশোনা ও কেরিয়ারের ব্যাপারে বাবার কোনো রকম কোনো নির্দেশনা বা হস্তক্ষেপ ছিল না। কেটারলি অভিভূত হয়ে জানালেন, যখন বেণুদেবী তাকে উপহার দিলেন সত্যেন্দ্রনাথের ল্যামিনেট করা 2টো ছবি, যার একটি সেই 1924-এ তোলা
ছবিটি দেখে কেটারলির মন্তব্য আমার খুব কাজে লাগছে। তারপরের প্রশ্ন, আচ্ছা আইনস্টাইনের সঙ্গে ওর কোনো ছবি আছে? পরিবারের তরফে জানানো হলো তা নেই। বস্তুত ছবি তোলার ব্যাপারে সত্যেন্দ্রনাথের কোনো আগ্রহ কখনোই দেখা যায়নি, কেউ দেখেনি। কেটারলির মন্তব্য, ওদের দুজনের একটা জয়েন্ট ফটো থাকলে খুব ভালো হতো। বোস আইনস্টাইন কনডেন্স বিষয়ে আমার বক্তৃতা দিতে যেতে হয় বিভিন্ন জায়গায়, আর আমি খুঁজে বেড়াই ওরকম একটা ছবি। কখনো তা পাইনি বলে আমাকে দেখাতে হয় স্লাইড প্রজেক্টরে পাশাপাশি ওদের দুটো আলাদা ফটোকে জুড়ে। রথীন্দ্রনাথের এরপরে কেটারলিকে নিয়ে গেলেন সেই ঘরখানিতে যেখানে জীবনের শেষ 15টি বছর কাটিয়েছিলেন সত্যেন বোস। ঘরের এক কোণে এখনও সাজিয়ে রাখা বিজ্ঞানীর প্রিয় এসরাজটি, আর ঘরে অনেক ফটোর মধ্যে বড় সাইজের দুটো ছবি, মুখোমুখি দুই দেয়ালে, একদিকে আইনস্টাইন, অন্যদিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সত্যেন্দ্রনাথের আকাশের দুই ধ্রুবতারা খাটের পাশে দাঁড়িয়ে সেগুলোর দিকে তাকিয়ে রইলেন কেটারলি, আর আমিও অবাক বিস্ময়ে এই মানুষটির গল্প বলা শেষ করব একটি ছোট্ট হাসির কথা বলে। সত্যেন্দ্রনাথের ক্লাসে অঙ্ক করাতেন আশুতোষ মুখার্জি। আশুতোষ মুখার্জির ভুল পর্যন্ত ধরিয়ে দিয়েছিলেন। আশুতোষ মুখার্জি বারবার বলছেন, আশুতোষ মুখার্জি এই অঙ্কটা করে আনবি তো? উনি বলছেন এই অঙ্কটা হবে না স্যার, ভুল আছে। তুই কী করে জানলি? বলছে ভুল আছে স্যার। আশুতোষ মুখার্জি বললো এটা হতেই পারে না, আমি অঙ্ক দিচ্ছি, ভুল আছে। তারপর সারা রাত আশুতোষ মুখার্জি অঙ্কটা চেষ্টা করে পারেনি। পরের দিন বুকে জড়িয়ে ধরেছিল সত্যেন বোসকে, বলেছিল তুই ঠিক রে সত্যেন, অঙ্কটা ভুল আছে, তোদের দেওয়া উচিত হয়নি। আর একবার একটা অঙ্ক সত্যেন বোসকে বোর্ডে ডেকেছেন। সত্যেন বোস বলতে অঙ্কটা 3ভাবে করা যায়। বলল পড়তো। প্রথমভাবে করলো, বললো এটা, বললো স্যার এটা সবাই বুঝতে পারবে, কোনো অসুবিধে নেই। বললো তাহলে আর কোনভাবে হয়? বললো আর একটাভাবে হয়ে যেতে পারে স্যার, সেটা কিন্তু স্যার 3 জন বুঝবে। বলছে 3 জন মানে কে বুঝবে? বলছে আমি বুঝবো, মেঘনাথ বুঝবেন, আর আপনি বুঝবেন, আর কেউ বুঝবে না। বলবে তারপর পড়ে দিল। বলে তাহলে আবার 3 নম্বর ভাবে কোনটা? বললো স্যার তৃতীয়ভাবেটা আমার বলতে খুব লজ্জা লাগছে। বলছে বল বাবা তৃতীয়ভাবে। বললো তৃতীয়ভাবে যে অঙ্কটা হয় স্যার তাতে দুজন বুঝবে, আমি আর মেঘনাথ, আর কেউ বুঝবে না। মানে বুঝিয়ে দিলেন তৃতীয়ভাবে এই অঙ্কটা আমি যদি করি আপনিও বুঝবেন না। এই হলো সত্যেন্দ্রনাথ বোসের মেধা। এই মেধা নিয়ে ভারতবর্ষের মাটিতে বিজ্ঞান চর্চা করে গেছেন, বাংলার মাটিতে বিজ্ঞান চর্চা করে গেছেন। এমন মানুষকে করজোড়ে প্রণাম জানাই, এবং তোমরা মানুষটাকে শ্রদ্ধা জানাবে, এবং এই গল্প শুনে কেমন লাগলো আমাকে জানালে আমি বাধিত হব। আজকের গল্প স্যারের আসর অনেক বড় হয়ে গেল, কারণ এর থেকে ছোট এই মানুষটির কথা বলা যায় না, বলতে অপারক আমি আবারও আর একবার করজোড়ে প্রণাম জানাই বিজ্ঞানী, মহাবিজ্ঞানী এবং একলব্য সত্যেন্দ্রনাথ বোসকে। আমার গল্প স্যারের আসর শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকুন, ধন্যবাদ।